যে মুক্তিযোদ্ধা কোটাধারী হয়ে কোটা চাই না। আমাদের ভাই বোনের উপর হামলার কারণে আমরা আন্দোলনে নেমেছি। আপনারা কোটা ইস্যুর জন্য সোচ্চার রয়েছেন, আর অন্যরা রয়েছে আপনাদেরকে গিনিপিগ বানিয়ে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য। এখানে হত্যার ঘটনা ঘটেছে এবং আরও অনেক ভাঙচুর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে আমরা আইনানুগ যে প্রক্রিয়া সেটা অবশ্যই হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় বৃহস্পতিবার স্থগিত এইচএসসি পরীক্ষা, সারা দেশে স্কুল কলেজ বন্ধ ঘোষণা। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোটা সংস্কারকারীদের যৌক্তিক দাবি নস্যাৎ করতেই হামলা ছাত্রলীগের, দাবি মির্জা ফখরুলের। শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে দেশবিরোধীরা, বললেন ওবায়দুল কাদের। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে, তাদের সর্বোচ্চ সম্মান দিতেই হবে। ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, অনগ্রসর কেউ পিছিয়ে থাকবে না। ঢাকা গাজীপুরে ছাগলকাণ্ডে মতিউরের সম্পদের খোঁজ, জমি ফ্ল্যাট সহ 19 কোম্পানির শেয়ার জব্দের আবেদন দুদকের। প্রাণী সম্পদের 5 কর্মকর্তা সহ 7 জনের নামে মামলা। চাকরির নাম করে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন নাইট ক্লাবে তরুণীদের বিক্রি, হাত বদল 3 থেকে 4 বার, চলে নির্যাতন। বেঁচে ফেরাদের লোমহর্ষক বর্ণনা। এবং অবশেষে ক্যাটাগরি 9-এ শাহ আমানত বিমানবন্দর, সব ধরনের বিমান অবতরণ উড্ডয়নের যোগ্যতা অর্জন। বাড়ানো হয়েছে রানওয়ে ও অগ্নি নির্বাপনের সক্ষমতা। গুলশানে ব্রিফিং করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সরাসরি যাচ্ছি সেখানে। সকল আন্দোলনের পক্ষে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব বাংলাদেশ জাতীয় দল। ধন্যবাদ। আমরা আগামীকাল আমাদের এই যে যৌথ আন্দোলনে, যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলসমূহের আমরা আগামীকাল বাইতুল মুকাররমে বাদ জোহর অর্থাৎ দুপুর 1:30 মিনিটে গায়েবী জানাজা, যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনার জন্য গায়েবী জানাজা বাইতুল মুকাররমে অনুষ্ঠিত হবে। এবং এই প্রোগ্রামটা সারা দেশে আমরা গায়েবী জানাজা পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বাইতুল মোকাররমের উত্তর গেটে এই গায়েবানা জানাজাটা হবে। এটা বাংলাদেশের নাগরিকদেরকে, জনগণকে, আমরা অভিভাবকদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, সবাই আমরা সম্মিলিতভাবে দাঁড়াই ছাত্রদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন থমথমে অবস্থা বিরাজ করছে, সেখানে আছেন রিপোর্টার বুলবুল রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। রেজা, রাত 8টা থেকে প্রায় 9টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীরা জড়ো হয়েছিলেন। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। তারা চেয়েছিলেন যেন পুলিশের ব্যারিকেড, অর্থাৎ পুলিশ সেখানে অবস্থান করছিল, পুলিশের ব্যারিকেড ভেঙে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে যাওয়ার জন্য এখানে জড়ো হয়েছিলেন, কিন্তু পুলিশ সেখানে তাদেরকে যেতে দেয়নি। এবং এই 1 ঘন্টায় আমরা দেখেছি তারা পুলিশকে উত্ত্যক্ত করার জন্য নানা ধরনের স্লোগান দিয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তারা জানতে চেয়েছে যে আসলে তারা কোন বিসিএস এর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা কততম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা কোটা থেকে না মেধা তালিকা থেকে উত্তীর্ণ হয়েছে। এই ধরনের নানা রকম প্রশ্ন পুলিশ কর্মকর্তাদের কিন্তু তারা কাছে জানতে চেয়েছেন। পাশাপাশি এখানে যারা দায়িত্বরত পুলিশের কর্মকর্তা ছিলেন তাদেরকে কাপুরুষ, তাদেরকে বোবা, এই ধরনের কথাও কিন্তু বলেছেন পুলিশ। আমরা যতটুকু দেখেছি একদম কাছ থেকে অত্যন্ত ধৈর্যের সঙ্গে কিন্তু এই বিষয়গুলোকে মোকাবেলা করেছেন। কোনো ধরনের উত্তর তারা দেননি। তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে তাদের যে কর্মসূচি তারা পালন করে যেন তাদের নিজ নিজ হলে ফিরে যায়। আমরা 9টার 5-6 মিনিট আগে দেখেছি যে এখানে যারা অবস্থান কর্মসূচি পালন করেছিলেন, অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনকারীরা, তারা এই জায়গাটি ত্যাগ করেছেন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন থেকে তারা এখন ফিরে গেছেন। তারা যেটি অনানুষ্ঠানিকভাবে অর্থাৎ মৌখিকভাবে জানিয়েছেন, গণমাধ্যমে কথা বলেননি, যে তাদের আগামীকালকের যে কর্মসূচি বা পরবর্তী কর্মসূচি কি হবে সেটি আমরা জানতে চেয়েছিলাম। তারা যেটি জানিয়েছেন যে আপাতত
আপাতত আজকে তারা কোনো ধরনের কর্মসূচি পালন করবেন, কর্মসূচির ঘোষণা দিবেন না, অর্থাৎ আগামীকাল কি কর্মসূচি সেটির ঘোষণা দিবেন না। আগামীকালকে আশুরা, এই উপলক্ষে তারা আগামীকালকে পরবর্তী যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি তারা ঘোষণা করবে। তাদের যারা আন্দোলনকারী রয়েছেন, এখানে যারা সমন্বয়ক বা অন্য যারা নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করবেন। আলোচনা করার পরপরই কিন্তু তারা হয়তো আগামীকাল সংবাদ সম্মেলন বা অন্য কোনো উপায়ে সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে। সহিংসতায় এখন পর্যন্ত 5 শতাধিক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালনের সময় গণমাধ্যমকে তিনি এ তথ্য দেন। নিজ নিজ প্রতিষ্ঠানে ছাত্রলীগ কর্মীদের পাহারা বসানোর আহ্বান জানিয়ে সাদ্দাম বলেন, আন্দোলনের নামে সাধারণ শিক্ষার্থীদের গিনিপিগ বানাতে চায় জামায়াত শিবির। এই প্ল্যাটফর্মে যারা রয়েছে তারা আমি রাজাকারদের প্রেতাত্মা। এই প্ল্যাটফর্মে যারা রয়েছে তারা কোটা সমস্যার সমাধান চায় না, তারা প্রজন্মকে বিভ্রান্ত করে রাজাকারের রাজনীতি এই বাংলাদেশে পুনর্বাসন করতে চায়। আপনারা কোটা ইস্যুর জন্য সোচ্চার রয়েছেন, আর অন্যরা রয়েছে আপনাদেরকে গিনিপিগ বানিয়ে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য। ইস্যু ভিত্তিক আন্দোলনকে যদি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা কেউ করেন, তখন আমরা দেখে নেব কত ধানে কত চাল হয়। এদিকে মহরমের কারণে এখনই কোনো কর্মসূচি দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে রাতে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের তথ্য জানিয়েছেন সমন্বয়কারীরা। আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত করব। আগামীকাল যেহেতু মহরম, আমরা আগামীকাল সকলের সাথে আলোচনা করে রাতের মধ্যে একটি কর্মসূচি দিব। কিন্তু আমি বারবার বলছি, আজকে আন্দোলন শেষ হয়ে যাবে না। আমরা স্পষ্টভাবে আগেও বলেছি, এখনো বলছি, আমরা একটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম থেকে, একটা নির্দলীয় জায়গা থেকে এই আন্দোলন পরিচালনা করে আসছিলাম এবং এখনো করছি। এই আন্দোলনে কারো দলীয় পরিচয় নিয়ে আসার কোনো ধরনের সুযোগ নাই, এবং কেউ যদি এটা আসে আমরা আন্দোলনকারীরা এটা প্রতিহত করব। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে দেশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম.এ. খায়ের এ নিয়ে বিজ্ঞপ্তি দেন। জানানো হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। পাশাপাশি পলিটেকনিক ইনস্টিটিউটের কার্যক্রমও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। যারা নিজেদের রাজাকার দাবি করে স্লোগান দিয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বাংলাদেশ বিরোধী এমন অবস্থান সহ্য করা হবে না জানিয়ে সরকারের 3 মন্ত্রী বলেন, বিএনপি জামায়াত কোটা সংস্কার আন্দোলনের ফায়দা লোটার চেষ্টা করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তারা। 16 জুলাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারাবন্দী দিবস। 2007 সালের এই দিনে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে গ্রেফতার করে 1/11 সরকার। এই উপলক্ষে তেজগাঁওয়ে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা জেলা আওয়ামী লীগ। এতে অংশ নিয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, শিক্ষার্থীদের এই আন্দোলনে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বিএনপি জামায়াত। যারা এই রাজাকারের পক্ষে স্লোগানের নেতৃত্ব দিয়েছে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। তরুণদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যারা মুক্তিযুদ্ধের বেদি বলে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হানছে তাদের বিরুদ্ধে রাজপথে থাকতে হবে, দেশ পাহারা দিতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আন্দোলনের নামে সড়ক অবরোধ করলে, ভাঙচুর করলে, জনদুর্ভোগ সৃষ্টি করলে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থা নেবে, কেমন কথা বলেন তিনি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দেশের সাক্ষার স্বার্থে আমরা আমাদের কাজটি আইন শৃঙ্খলা বাহিনী করবেন এবং তাদের প্রতি তাই নির্দেশ দেওয়া হয়েছে। যেখানেই ভাঙচুর হবে, যেখানেই হত্যাযজ্ঞ হবে, যেখানেই রক্তপাত হবে, আইন শৃঙ্খলা বাহিনী সেই কাজ তার দায়িত্বটা পালন করবে। মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীদের আন্দোলনের খবর আসতে থাকে। ধানমন্ডিতে দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠকে বসেন ওবায়দুল কাদের। এই আন্দোলনকারীরা পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেটির নেতৃত্বে আছে তারেক রহমান। প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করা হচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এই আন্দোলনের মধ্য দিয়ে
যারা ক্ষমতার মঞ্চে পরিবর্তনের দিবা স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন উবে যাবে। স্বাধীনতা সার্বভৌমত্বকে যেই আন্দোলন টার্গেট করে, মুক্তিযুদ্ধকে টার্গেট করে, সেই আন্দোলন আমরা মোকাবিলা করব। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের পক্ষে অবস্থান না নিয়ে রাজাকারদের পক্ষে অবস্থান কেন শিক্ষার্থীদের দিকে, এমন প্রশ্ন ছুড়ে দেন ওবায়দুল কাদের। শিক্ষক শিক্ষার্থীদের রক্তস্নাত। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। যাদের ত্যাগের মাধ্যমে স্বাধীন হয়েছে দেশ, সেই বীর মুক্তিযোদ্ধাদের যুগ যুগ ধরে সর্বোচ্চ সম্মান দিতেই হবে। সকালে প্রধানমন্ত্রী ফেলোশিপ 2024 প্রদান অনুষ্ঠানে কথা বলেন সরকার প্রধান শেখ হাসিনা। একই সঙ্গে প্রতিবন্ধী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি সরকার সহানুভূতিশীল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের কোনো জনগোষ্ঠী যাতে পিছিয়ে না থাকে সেদিকেই নজর দিচ্ছে সরকার। কেউ জনপ্রশাসনের কর্মকর্তা, কেউ বা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ শিক্ষার্থী, আছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকও। তাদের সবাই হার্ভার্ড, অক্সফোর্ড, স্ট্যানফোর্ডের মতো বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ফেলোশিপের আওতায়। মঙ্গলবার প্রধানমন্ত্রী কার্যালয়ে চলতি বছর স্নাতকোত্তর পর্যায়ে 38 জন ও পিএইচডিতে 11 জন নির্বাচিত ফেলোর হাতে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড তুলে দেন সরকার প্রধান শেখ হাসিনা। এ সময় গবেষণা, মানব সম্পদ ও শিক্ষার মান উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নানামুখী পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, 96-এ সরকার গঠনের পর ফেলোশিপ দেওয়া শুরু করলেও ক্ষমতার পালাবদলে তা বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এসবের পুনরাবৃত্তি রুখতে ভবিষ্যতে ট্রাস্ট ফান্ড গঠনের পরিকল্পনার কথা তুলে ধরেন শেখ হাসিনা। 2001-এ সরকার আসতে পারলাম না, বিএনপি ক্ষমতা এসেই আমাদের সেই ফেলোশিপটা বন্ধ করে দিল। এই বন্ধ করার ফলে অনেকে মাঝপথেই তাদের ওখান থেকে ছেড়ে চলে আসতে হয়েছিল, আর অনেকে কষ্ট করে থেকে গিয়েছিল সে সম্পন্ন করতে, আর অনেকে যাবার সুযোগই পায়নি। সরকারি চাকুরিতে কোটা তুলে দেওয়ার দাবিতে যখন মাঠে নেমেছে একদল শিক্ষার্থী, তখন সরকার প্রধানের সাফ বার্তা, পিছিয়ে থাকা জনগোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল থাকবে সরকার, আর সর্বোচ্চ সম্মান দিতে হবে বীর মুক্তিযোদ্ধাদেরও। কোনো কেউ অবহেলিত থাকবে না। আমাদের এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, প্রতিবন্ধী আছে, অটিস্টিক আছে, এবং তাদের সকলেরই প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতিশীল আমরা, তারা যেন সমাজের সব রকম সুযোগ সুবিধা পায়। আর সবচেয়ে বড় কথা, যারা মুক্তিযোদ্ধা তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের বিজয় অর্জিত হয়েছে, কাজে তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমি জানি এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থন নাই, অন্য জায়গায় চলে গেছেন, বা অনেকের অনেক কিছু থাকতে পারে, যে যেখানেই যাক সেটা আমার কাছে বিবেচ্য না। আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে। এ সময় জনগণ যাতে প্রকৃত সেবা পায় তা নিশ্চিতে প্রশাসনের কর্মকর্তাদের তাগিদ দেন সরকার প্রধান। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউরকে প্রয়োজনে গ্রেফতার করা হবে। তার আরও সম্পদের খোঁজ পেয়ে সেগুলো জব্দ ও ফ্রিজ করতে তৃতীয় দফায় আদালতে আবেদন করার পর একথা জানিয়েছে দুদক। এদিকে সাদিক আগ্রো স্বত্বাধিকারী ও প্রাণী সম্পদ অধিদপ্তরের 5 কর্মকর্তা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। তাদের বিরুদ্ধে যোগসাজশের মাধ্যমে 15টি ব্রাহ্মা জাতের গরু সাদিক এগ্রোকে হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আতাউর কাউসার। ছাগলকাণ্ডের পর এখনও একে একে বেরিয়ে আসছে এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউরের সম্পদ। 2 দফায় মতিউর ও তার স্বজনদের প্রায় 3,500 শতাংশ জমি, 14 কোটি টাকা, বহুতল ভবন, ফ্ল্যাট এবং 23টি বিও হিসাব জব্দ হয়। মঙ্গলবার তৃতীয় দফায় টঙ্গী গাজীপুরের স্থাপনা সহ 137 শতাংশ জমি, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় 8070 স্কোয়ার ফিটের কমার্শিয়াল স্পেস এবং 19টি কোম্পানির প্রায় 4 কোটি টাকা মূল্যের শেয়ার জব্দ ও ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। আমরা এর আগেও 2 দফায় যেটি পেয়েছি সেটি বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে আমরা কিন্তু অবগত করেছি
এই আজকে আমরা নতুন করে যেটি পেয়েছি এটিও কিন্তু আমরা বিজ্ঞ আদালতে দাখিল করেছি, এটি প্রয়োগ বা অবরুদ্ধ করার জন্য, এবং বিজ্ঞ আদালতের যে নির্দেশনা অনুযায়ী আমরা সেভাবে কাজ করি। আমাদের অনুসন্ধান টিম অবশ্যই আপনারা জানেন যে যদি মনে করে যে তাকে গ্রেপ্তার করা দরকার, অবশ্যই তাকে গ্রেপ্তার করবে। এদিকে দুর্নীতির অভিযোগে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের 5 কর্মকর্তা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রাণী সম্পদের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, সাদিক এগ্রোর ইমরানের সঙ্গে যোগসাজশ করে কাগজে কলমে জবাই করা 15টি ব্রাহ্মা প্রজাতির গরু নিলাম ছাড়াই দিয়ে দিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। সরকারি কোনো নিলামের মাধ্যমে কিন্তু দেওয়া হয় না। কোনো জিনিস যদি বিক্রি করতে হয়, যদি জব্দকৃত, সেটাও কিন্তু একটা নিলাম প্রক্রিয়ার মাধ্যমে, টেন্ডারের মাধ্যমে বিক্রি হয়, সেই কাজটাও কিন্তু যথাযথ করা হয়। ব্রাহ্মা জাতের 15টি গরু, যার কম বেশি মূল্য 15 কোটি টাকা, রেকর্ডপত্রে জবাই দেখে বাস্তবে জবাই না করে আত্মসাৎ করেছেন। মিথ্যা ঘোষণা দিয়ে 2021 সালে আমেরিকা থেকে বাংলাদেশে আনা হয় গরুগুলো। কাস্টমস ব্রাহ্মা জাতের গরুগুলো জব্দ করে প্রাণী সম্পদ অধিদপ্তরে জিম্মায় দেন। চলতি বছরের রমজান মাসে এই গরুগুলো প্রাণী সম্পদের দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহায়তায় ফিরে পায় সাদিক এগ্রো। বিক্রির উদ্দেশ্যে তোলে কোরবানির হাটে। এক একটির দাম হাঁকা হয় 1 থেকে 1.5 কোটি টাকা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ভিজিট ভিসায় চাকরির নাম করে তরুণীদের পাচার করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। বিক্রি করা হয় দুবাই, শারজাহ, আবুধাবির বিভিন্ন নাইট ক্লাবে। যৌনদাসী হিসেবে গড়ে 3 থেকে 4 বার বিক্রি করা হয়। চলে অকথ্য নির্যাতন। মুক্তিপণের টাকা না দিলে হত্যা করা হচ্ছে ভুক্তভোগীদের। সংঘবদ্ধ পাচারকারী চক্রের হাত থেকে অর্ধমৃত হয়ে বেঁচে ফেরা 2 নারীর জবানবন্দিতে উঠে এসেছে লোমহর্ষক কাহিনী। এদিকে মানব পাচারের ঘটনায় করা 96% মামলাতেই আসামিদের খালাস পাওয়ার ঘটনা উদ্বেগজনক বললেন অ্যাটর্নি জেনারেল। মার্জিয়া মুমুর রিপোর্ট। ছিলাম, হাজবেন্ড কিন্তু অসুস্থ, তার পুরো শরীরে টিউমার, ডায়াবেটিস, হার্টের সমস্যা। এই কারণে আমি চিন্তা করছি যে আমার একটা বাচ্চা, তার যদি ভালো চিকিৎসা করি তাহলে আমার টাকার প্রয়োজন। ওই চিন্তা করে আমি বাইরের উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু আসলে যাই দেখি সবটাই ভুল, আরো খারাপ হয়েছে আমার সাথে। যন্ত্রণা আর বিভীষিকা ঝরে পড়ছে অশ্রু হয়ে। মানব পাচারকারীদের কালো থাবায় পিষ্ট আরেকটি জীবন, আরেকটি পরিবার। অসুস্থ স্বামীর চিকিৎসা, সন্তানের পড়াশোনা আর সংসারের হাল ধরতে হিমশিম খাওয়া ফাতিমাকে পূর্ব পরিচিত এক নারী প্রতিবেশী প্রস্তাব দেয় সংযুক্ত আরব আমিরাতে ভালো বেতনে রেস্তোরাঁয় চাকরির সুযোগ। ঢাকা থেকে দুবাইয়ের দেইরা এলাকায় পৌঁছালে উপকারী ব্যক্তির মুখোশ উন্মোচিত হয়। ফাতিমার গন্তব্য হয় একটি নাইট ক্লাবে। রোহান ভাই জয়বুল ভাইয়ের কাছে আমার পাঠাইছে দুবাই। যাই দেখি কোনো রেস্টুরেন্ট না, ওইটা ডান্স ক্লাব। কথা না শুনলে আমার মায়ের দৌড়, খাবারের সাথে ওষুধ খাওয়াই দিত। আমরা একটা রুমে 28টা মেয়ে ছিলাম। 4.5 মাসের নরক যাত্রায় নাইট ক্লাব থেকে শারজাহ, আবুধাবিতে ফাতিমা বিক্রি হয় আরও 3 বার। মাথা গোজার ঠাই ভিটে বিক্রি করে মুক্তিপণের 2 লক্ষ টাকা দিয়ে আধ মরা হয়ে দেশে ফেরত আসেন ভুক্তভোগী নারী। তার ভাষ্য, তিনি বেঁচে ফিরলেও বন্দিশালায় প্রাণ হারিয়েছেন অনেকে। অর্ধশত তরুণী এখনো বন্দী পাচারকারীদের হাতে। শাস্তি এমন শাস্তি দেয় যেন ওইগুলা দেখে মানুষ ভয় পায়, যে নেক্সটের জন্য কোনো মেয়ে বাইরে পালানোর জন্য আর উদ্যোগ নেয় না। কিস্তিতে গাড়ি ছিল, ওটাকে বিক্রি করে আমরা স্টাফ কোয়ার্টার তাদের টাকা দিচ্ছে 1 লাখ, আর চিরাং যে দালাল আছে ওরা দিচ্ছে 1 লাখ। আইনে 90 দিনে অভিযোগ গঠন ও 180 দিনের মধ্যে বিচার শেষ করার বিধান থাকলেও বছরের পর বছর আদালতে চক্কর কেটে হতদরিদ্র মানুষগুলো মামলার খরচ চালাতে গিয়ে আরো নিঃস্ব হচ্ছেন। আমার 2টা মেয়ে, তার মানে স্বামী অসুস্থ, কাজকর্ম করতে পারে না। আমি নিজেই সংসার চালানোর লাগে, দিন আনি পান্তা পোড়াই। উকিলেরও আমি টাকা দিব কিভাবে, খাবো কিভাবে? শুনতাম আগে সব আইন সবার জন্য সমান, এটা সমান না। বর্তমানে 10 বছরেরও বেশি সময় ধরে বিচারাধীন রয়েছে ভুক্তভোগীদের করা 145টি মামলা। 5 বছরের বেশি সময় ধরে বিচারাধীন মামলার সংখ্যা 478টি। এমন অবস্থা উদ্বেগজনক বললেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। অবশ্যই উদ্বেগজনক। এই কারণে উদ্বেগজনক আমি বলি যে যদি সঠিকভাবে সাক্ষ্যগুলো উপস্থাপন করা না হয়, সেই ক্ষেত্রে আসামিরা খালাস পেয়ে যায়। এটাকে যেন অত দ্রুততার সাথে বিচারটা হয় এবং মানুষজন, সাধারণ মানুষ যারা প্রতারিত হচ্ছে তারা যেন বিচার পায়। 2023 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর নাগাদ দেশের বিভিন্ন আদালতে নিষ্পত্তি হওয়া 332টি মামলার মধ্যে 316টিতেই সব আসামি খালাস পেয়েছে।
মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক রূপ পাওয়ার 2 যুগ পর অবশেষে ক্যাটাগরি 9-এ উন্নীত করে সব ধরনের বিমান অবতরণ এবং উড্ডয়ন সক্ষমতার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। এয়ারলাইন্সগুলোর চাহিদা অনুযায়ী রানওয়ে সামর্থ্য 64 থেকে 90 PCN-এ উন্নীত করার পাশাপাশি স্পেন থেকে আনা হয়েছে অত্যাধুনিক 3টি ফায়ার ফাইটিং ভেহিকল। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে পানি ছিটাতে ছিটাতে দ্রুত গতিতে ছুটে চলছে ফায়ার ফাইটিং ভেহিকেল, যেন বড় কোনো বিপর্যয় প্রতিরোধের চেষ্টা তাদের। ইন্টারন্যাশনাল রুটের বড় ফ্লাইট নামাতে আগে সক্ষমতা বাড়ানো হয়েছিল, রানওয়ের প্রয়োজন ছিল অগ্নি নির্বাপন ব্যবস্থার সক্ষমতা বাড়ানো। এরই অংশ হিসেবে বিদেশ থেকে আনা হয়েছে 3টি অত্যাধুনিক গাড়ি। এইভাবেই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ক্যাটাগরি 8 থেকে 9-এ উন্নীত করার অংশ হিসেবে বাড়ানো হচ্ছে অগ্নি নির্বাপন সক্ষমতা। একটা গাড়িতে 12,000 লিটার পানি, 1440 লিটার ফুম এবং 250 কেজি ড্রাই কেমিক্যাল পাউডার আছে। ওই অনুযায়ী ক্যাটাগরির চাইতে আমরা অনেক আপগ্রেড অবস্থায় আছি এখন। এয়ারলাইন্সের বিধি অনুযায়ী বড় ফ্লাইট অবতরণ কিংবা উড্ডয়নের ক্ষেত্রে রানওয়ের সামর্থ্য 90 PCN নিশ্চিত করতে হয়। পাশাপাশি ফায়ার ফাইটিং ভেহিকেল থাকতে হবে কমপক্ষে 3টি 90 PCN এবং ফায়ার ফাইটিং ভেহিকেল 5টিতে উন্নীত করা হয়েছে। ক্যাটাগরি 9 হওয়ার পরে যেটা হয়েছে, আমাদের সৌদি এয়ারলাইন্স, বিভিন্ন কাতার এয়ারওয়েজ প্লাস অন্যান্য যে এয়ারলাইন্সগুলো, তারা এখন স্বস্তিতে আছেন যে তারা এখন এখানে এসে ল্যান্ড করতে পারবে। 2000 সালে জাপানি সংস্থা জাইকার সহযোগিতায় আন্তর্জাতিক রূপ পাওয়া চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বছরে 16 লাখ যাত্রী যাতায়াতের পাশাপাশি 20,000-এর বেশি ফ্লাইট ওঠানামা করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিজ দলের চূড়ান্ত মনোনয়ন পেলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার উইসকনসিনের মিলওয়াকিতে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে সদস্যরা ভোটের মাধ্যমে ট্রাম্পকে মনোনীত করেন। এছাড়াও এদিন ট্রাম্প নিজের রানিং মেটও ঘোষণা করেন। ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্স হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। গুলিতে আহত ট্রাম্প এদিন কানে ব্যান্ডেজ নিয়ে এই সম্মেলনে যোগ দেন। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। আততায়ীর গুলি থেকে বেঁচে ফেরার পর নিজ দল রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যোগ দেন আহত ডোনাল্ড ট্রাম্প। সোমবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। সম্মেলনে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন ট্রাম্প। তিনি কতটা জনপ্রিয় তার প্রমাণ মেলে ভোটাভুটিতে। প্রায় 2,500 প্রতিনিধির সবকটি ভোটেই পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট। কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও প্রয়োজনীয় সংখ্যক 1,215টি ভোটের দরকার ছিল ট্রাম্পের। নিজের ছেলে এরিক ট্রাম্প যখন ফ্লোরিডার প্রতিনিধিদের ভোটের ফলাফল ঘোষণা করেন, তখনই চূড়ান্ত হয়ে যায় ট্রাম্পের প্রার্থিতা। এর আগে ট্রাম্প নিজের রানিং মেট হিসেবে ওহাইওর সেনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন। পরে রিপাবলিকান ডেলিগেটরা 39 বছর বয়সী তরুণ এই রাজনীতিককে ভোট দিয়ে তার মনোনয়ন চূড়ান্ত করেন। রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প আরও একটি সুখবর পেয়েছেন। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি নিজের কাছে রেখে দেওয়ার মামলা খারিজ করে দিয়েছে আদালত। ট্রাম্প এরপর আশা করছেন তার বিরুদ্ধে অন্যান্য মামলাগুলোও একে একে খারিজ হয়ে যাবে এবং তিনি খুব দ্রুতই আইনি জটিলতা থেকে মুক্ত হবেন। এদিকে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের পরে এখন সবার দৃষ্টি আগামী মাস অগাস্টের 19 তারিখের দিকে, যেখানে শিকাগো শহরে ডেমোক্র্যাট পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানেই চূড়ান্ত হবে জো বাইডেন কি প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের, নাকি নিজে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন। আর তিনি যদি প্রার্থিতা প্রত্যাহার করে নেন, তাহলে কে হবেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট, এ নিয়েই এখন আলোচনা সর্বত্র। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে আর কোনো ব্যবচ্ছেদ নয়। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোখ আসন্ন পাকিস্তান সফরে। দেশটির মাটিতে এখনও কোনো ম্যাচ জিততে না পারলেও এবার টেস্ট সিরিজে লড়তে চান সমানভাবে। মুশতাক আহমেদের বিদায় চিন্তায় ফেলেছে শান্তকেও। রিশাদকে নিয়ে উচ্ছ্বাস ঝরলেও বলেছেন বাস্তবতা মেনে এখনই লাল বলে এই লেগিকে নিয়ে ভাবছেন না তারা। ভুলতে চাইলেই কি ভোলা যায়? তবে ভালো হোক কিংবা খারাপ, অতীতের কোনো সিরিজ কিংবা টুর্নামেন্ট নিয়ে কথা বলতে ভীষণ অনীহা টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্তর, যার চোখ এখন শুধুই পাকিস্তান সফরে।
বিশ্বকাপ শেষে প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি, মানছেন ব্যাটিং দৈন্যতাই বড় চিন্তার। তবে এইচপি ইউনিটের অনেকেই অস্ট্রেলিয়ায়, বাকিরা প্রস্তুতি সারবেন চট্টগ্রামে। পাকিস্তান সিরিজ চ্যালেঞ্জিং হলেও আস্থা রাখছেন অভিজ্ঞতায়, লড়তে চান সমান তালে। প্ল্যানিং ওয়াইজ খুব ভালোভাবে প্ল্যান করা আছে। এখন জাস্ট আমরা এই প্র্যাকটিস ম্যাচগুলো এবং আমাদের যাওয়ার আগে বেশ কিছু প্র্যাকটিস সেশনও থাকবে, এগুলো আমরা ঠিকমতো করে যত ভালোভাবে প্রিপেয়ার হতে পারি। এটা অবশ্যই অনেক চ্যালেঞ্জিং হবে, তারা খুবই ভালো দল, বাট আমার মনে হয় যে এই ফরম্যাটে আমাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে। যদি আমি নাম মেনশন করি, মুশফিক ভাই, মমিনুল ভাই, সো আরও বেশ কিছু প্লেয়ার আছেন। সো আমরা যদি আমাদের ওই এক্সপিরিয়েন্সটা শো করতে পারি এবং আমাদের ওই স্ট্রেংথ অনুযায়ী খেলতে পারি, অবশ্যই এই সিরিজটা ভালো হবে। হতাশার ভিড়েও টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বড় অর্জন রিশাদ হোসেন, যার বদলে যাওয়ার পেছনে স্পিনিং বোলিং কোচ মুশতাক আহমেদের অবদান সবাই মানেন এক বাক্যে। কিন্তু হঠাৎ করে মুশতাকের বিদায় দুশ্চিন্তায় ফেলছে টাইগার অধিনায়ককে। যদিও রিশাদের পারফরমেন্সের পেছনে লোকাল কোচদের কৃতিত্ব দিতেও ভুললেন না শান্ত। আমি জানি না বোর্ডের সাথে কি ধরনের কন্ট্রাক্ট ছিল, সম্ভবত ওয়ার্ল্ড কাপ পর্যন্তই ছিল আমি যতটুকু জানি, বাট দারুণ কাজ করেছেন রিশাদ, খুবই কমফোর্টেবল ছিল, বাকি স্পিনারগুলো কমফোর্টেবল ছিল। বাট আমি শুধুমাত্র মুশতাক আহমেদ ওনাকেই ক্রেডিট দিতে চাই না, কারণ রিশাদ কিন্তু তারও আগে থেকে আমাদের লোকাল যে কোচিং স্টাফ ছিল তাদের কাছ থেকে কোচিং নিচ্ছিল। গুঞ্জন আছে পাকিস্তান সফরে দলের সঙ্গী হতে পারেন রিশাদ, তবে এই লেগিকে এখনই টেস্টের জন্য প্রস্তুত মনে করেন না নাজমুল হোসেন। এটা আমার মনে হয় সিলেক্টরকে জিজ্ঞেস করলে আরো বেটার হবে, বাট আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স যতটুকু মনে হয়, আমার মনে হয় না এই মুহূর্তে রেড বলের জন্য ও পুরোপুরি রেডি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আগস্টের মাঝামাঝি দেশটি সফরে যাবে টাইগাররা। 2 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ 21 আগস্ট। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত। সারা দেশে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবং কোটা বিরোধী আন্দোলন বিএনপির নয়, তবে ছাত্রদের রক্ষায় মাঠে থেকে ভূমিকা রাখবে দল। জামালের মির্জা ফখরুল, শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে দেশ বিরোধীরা, বললেন ওবায়দুল কাদের। এই ছিল রাতের সময়, এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।